আজকে আমরা কার্বন সিরিজের 3 নম্বর ভিডিও, যা ক্লাস 10-এর জন্য না, স্পেশালি ক্লাস 8-এর জন্য বেশি দরকারি। দাহ্য বস্তু কাকে বলে? অক্সিজেনের উপস্থিতিতে যেসব বস্তু জ্বলে গিয়ে তাপ নির্গত করতে পারে তাদেরকে দাহ্য বস্তু বলা হয়। যেসব জিনিসকে জ্বালানো যায় তাদেরকেই দাহ্য বস্তু বলা হয়। যেমন কাগজ, কাঠ, কয়লা। যেসব বস্তুকে জ্বালানো যায় না, অর্থাৎ যেমন পাথর, যাকে জ্বালিয়ে দিয়ে তাপশক্তি নির্গত করা যায় না, তাকে অদাহ্য বস্তু বলা হয়। নেক্সট আমাদের জানতে হবে জ্বালানি কাকে বলে। যেসব দাহ্য বস্তুর প্রজ্বলন বিন্দু অনেক কম হয়, অর্থাৎ সহজেই জ্বলে গিয়ে অনেকটা তাপ সৃষ্টি করতে পারে, তাকে জ্বালানি বলা হয়। প্রজ্বলন বিন্দু কথার মানে কি? কোনো এক বস্তুকে সর্বনিম্ন যে তাপমাত্রা দিলে বস্তুটি স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে, তাকে বলা হয় কোনো বস্তুর প্রজ্বলন বিন্দু। যেমন তোমরা চিন্তা করে দেখো, তুমি একটা কাগজের টুকরো, একটা কাঠের টুকরো, একটা কাপড়ের টুকরো হাতের মধ্যে উঠিয়ে নিয়ে তাকে যদি আগুনের মধ্যে দেওয়ার চেষ্টা করো, ওদেরকে আগুনের মধ্যে ধরলেই কি ওরা জ্বলে যায়? না। কাপড়টাকে সামান্য কিছুক্ষণের জন্য ধরতে হয়, কাগজটাকে তার থেকে কম সময়ের জন্য ধরতে হয়, আর কাঠটাকে জ্বালাবার জন্যে একটু বেশি সময় ধরে তোমাকে ধরতে হয়, তার মধ্যে আগুনের মধ্যে ধরতে হয়। অর্থাৎ কি আছে এখানে? আগুনের মধ্যে ধরলে যখন বস্তুটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেতে পেতে এমন একটা সময় আসে যখন বস্তুটা স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে, সেই বিন্দুকে বলা হয় প্রজ্বলন বিন্দু। তো জ্বালানি কথার অর্থ হচ্ছে সেই সব বস্তু যার প্রজ্বলন বিন্দু অনেক কম হয়, অর্থাৎ বেশি তাপমাত্রা দিতে হয় না তাকে জ্বালানোর জন্যে, এবং জ্বলে গিয়ে অনেকটা তাপ সৃষ্টি করতে পারে, তাকে জ্বালানি বলে। কিছু উদাহরণ দিয়েছি: এলপিজি, সিএনজি, কয়লা। এলপিজি ফুল ফর্ম খুব ইম্পর্ট্যান্ট, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সিএনজি ফুল ফর্ম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কয়লা প্রকৃতিতে 4 উপায়ে পাওয়া যায়: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। এর মধ্যে সবথেকে ভালো মানের কয়লা অ্যান্থ্রাসাইট, এর মধ্যে 95% কার্বন থাকে। বিটুমিনাসে অলমোস্ট 80%, লিগনাইটে 65%, আর সবথেকে অনুন্নত মানের কয়লা পিট কয়লায় 45% কার্বন দেখতে পাওয়া যায়। এই পিট কয়লাকে আমরা বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, রান্না তৈরির জন্যে বা বাড়ির বিভিন্ন গৃহস্থালী কাজ করার জন্য পিট কয়লা ব্যবহার করা দরকার। এইদিকে অ্যান্থ্রাসাইট কয়লা কখনোই বাড়িতে ব্যবহার করা উচিত না। এটা অত্যন্ত উচ্চ গুণমান সম্পন্ন হওয়ার জন্য একে কোনো ইন্ডাস্ট্রিতে, কোনো কলকারখানায় বা তাপবিদ্যুৎ কেন্দ্রেই ব্যবহার করা উচিত। আরও একটা জ্বালানির উদাহরণ দেওয়া আছে, পেট্রোলিয়াম। আচ্ছা, জ্বালানিকে কয় ভাগে ভাগ করা হয়? জ্বালানিকে 3 ভাগে ভাগ করা হয়। জ্বালানি কঠিন টাইপের হতে পারে, জ্বালানি তরল টাইপের হতে পারে, জ্বালানি গ্যাসীয় টাইপেরও হতে পারে। কঠিন জ্বালানির উদাহরণ হয়ে গেল গোবর, কাঠ, কয়লা। তরল টাইপের জ্বালানির উদাহরণ হয়ে গেল পেট্রোলিয়াম থেকে পাওয়া বিভিন্ন ধরনের উপজাত বস্তু, যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন, এটসেট্রা। আর গ্যাসীয় টাইপের জ্বালানির মধ্যে চলে আসলো আমাদের এলপিজি, আমাদের সিএনজি, প্রাকৃতিক গ্যাস, এইসব আর কি। আচ্ছা, দহনের শর্ত। কোনো একটা বস্তুকে জ্বালানোর জন্য, দহন করার জন্য কি কি শর্ত দরকার হবেই হবে? নাম্বার 1, একটা দাহ্য বস্তু থাকতে হবে, যে বস্তুটা জ্বলবে তাকে থাকতে হবে। নাম্বার 2, প্রজ্বলন বিন্দু। আমি একটু আগেই বললাম একটা নির্দিষ্ট তাপমাত্রা ছাড়া কোনো বস্তু জ্বলে না, তো সেই প্রজ্বলন বিন্দু থাকতে হবে। আর অক্সিজেন সরবরাহ থাকতে হবে, বাতাসে এনাফ পরিমাণ অক্সিজেন থাকতে হবে। আচ্ছা, এই অক্সিজেন থেকে বলে রাখি, যদি অক্সিজেনের পরিমাণ যথেষ্ট থাকে, যথেষ্ট পরিমাণ অক্সিজেন থাকলে কোনো একটা জ্বালানিকে জ্বালালে সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। আর যদি যথেষ্ট পরিমাণ না থাকে, সেই ক্ষেত্রে কার্বন মনোক্সাইড তৈরি হয়। যদি অত্যাধিক পরিমাণ অক্সিজেন না থাকে, তবুও আমরা কোনো একটা জ্বালানিকে জ্বালানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইড না পেয়ে কার্বন মনোক্সাইড গ্যাস পাই, যা কিনা আমাদের জন্য একটা বিষাক্ত গ্যাস। এই জন্যে শীতকালে অনেকে শীতের থেকে মুক্তি পাওয়ার জন্যে বিভিন্ন ধরনের জ্বালানি ঘরের মধ্যে জ্বালায়, বদ্ধ ঘরের মধ্যে জ্বালায়, যা কিনা বিজ্ঞানসম্মত নয়। এর জন্য মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। অতিরিক্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ না থাকার জন্যে ঘরের মধ্যে কার্বন মনোক্সাইড সৃষ্টি হয়ে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে আমাদের সাফোকেশন, শ্বাসকষ্ট হতে পারে, এবং একসময় আমাদের হিমোগ্লোবিন আমাদের দেহের মধ্যে অক্সিজেন সরবরাহ করার ক্ষমতা হারিয়ে ফেলে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আচ্ছা, আগুন নেভানোর শর্ত। কোনো এক জায়গায় আগুন লেগে গেলে সেই আগুন নেভানোর শর্তের মধ্যে কী কী পড়ছে? নাম্বার 1, জল ব্যবহার করে দাহ্য বস্তুকে ঠান্ডা করে প্রজ্বলন বিন্দু নিচে নামিয়ে আনা। প্রজ্বলন বিন্দু যা কিনা যেই তাপমাত্রায় পৌঁছালে কোনো একটা বস্তু জ্বলে ওঠে, তার থেকে ঠান্ডা করতে হবে বস্তুটাকে। জল ব্যবহার করে দিই, জল কিছুটা ওখান থেকে লিনতাপ গ্রহণ করে নিয়ে বস্তুটাকে ঠান্ডা করে দেবে, প্রজ্বলন বিন্দু নিচে নামিয়ে আসতে পারে। জল, বালি বা কখনো কাপড় চাপাতে দাহ্য বস্তু বাতাসে অক্সিজেনের সংযোগ ছিন্ন করে।
তোমরা নিশ্চয়ই এরকম উদাহরণ দেখেছো যে কোথাও গ্যাস সিলিন্ডারে আগুন লেগে গেছে বা কারোর গায়ে আগুন লেগে গেছে, সেখানে জল না দিয়ে ওখানে অনেকে কম্বল চাপা দিয়ে দেয়, ওখানে বালি ছিটিয়ে দেয়। তার পিছনে কারণ কি আছে? বালির একটা লেয়ার সৃষ্টি করে দেয় বস্তুটার উপরে, যার জন্যে বাতাসের অক্সিজেনের সাথে ওই দাহ্য বস্তুর কানেকশন কাট হয়ে যায়, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তার জন্যে আগুন নিভে যায়। নাম্বার 3, তড়িৎ দ্বারা সৃষ্ট আগুনে কখনোই জল দিয়ে নেমানো উচিত না, এতে বৈদ্যুতিক শক লাগার সম্ভাবনা আছে। হতে পারে ব্যক্তিটি আগুন তো নিভিয়ে দিল কিন্তু বৈদ্যুতিক শক লেগে ব্যক্তির মৃত্যু হলো। নাম্বার 4, তেল দ্বারা সৃষ্ট আগুনে জল ব্যবহার কার্যকারী হয় না, কারণ তেল জল থেকে হালকা হয়, জলের উপরে ভেসে ওঠে, ফলে অক্সিজেনের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয় না। আমাদের জল দেওয়ার পিছনে একটা বড় কারণ ছিল, যে দাহ্য বস্তুটা আছে তার উপর জল একটা লেয়ার ক্রিয়েট করে দেবে, সেই লেয়ারের জন্যে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে দাহ্য বস্তুটা আসতে পারে না। কিন্তু জল তেলের মিশ্রণে ঠিক উল্টোটা হয়, জল নিচে চলে যায়, তেল উপরে চলে আসে, অর্থাৎ তেলের সাথে অক্সিজেনের সংযোগ বিচ্ছিন্ন হওয়া সম্ভব না জল দ্বারা, ওখানে সংযোগ থেকেই যায়। অর্থাৎ তেল দ্বারা সৃষ্ট আগুনে জল দিয়ে কোনো কাজে লাগবে না। আচ্ছা, ফায়ার এক্সটিংগুইশার অর্থাৎ অগ্নি নির্বাপক যন্ত্র। বর্তমানে সোডা অ্যাসিড টাইপের একটি বহুল প্রচলিত অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এই দুইয়ের বিক্রিয়া অর্থাৎ সোডা আর অ্যাসিডের বিক্রিয়ায় প্রধানত সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড দ্রুত বাইরে বেরিয়ে আসে, ফলে দাহ্য বস্তু ঠান্ডা হয়ে পড়ে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঠান্ডা হওয়ার জন্যে সেখানে প্রজ্বলন বিন্দু নিচে চলে আসে তাপমাত্রা, তখন আগুনটি নিভে যেতে পারে, অথবা কখনো কখনো অক্সিজেনের সংযোগ ছিন্ন করে দিয়েও আগুন নেভাতে সাহায্য করে। আচ্ছা, বাড়িতে যদি ফায়ার এক্সটিংগুইশার না থাকে, আমরা আর কি ব্যবহার করতে পারি? আমরা বেকিং সোডা ব্যবহার করতে পারি। বেকিং সোডা আগুনের উপর ছিটিয়ে দিলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে, সেই কার্বন ডাইঅক্সাইড দিয়েও আগুনকে কিছুটা কমানো যেতে পারে। খুবই ইম্পর্ট্যান্ট টপিক, তাপন মূল্য। জ্বালানি মূল্য কাকে বলে? 1 কেজি কোনো জ্বালানিকে পর্যাপ্ত বায়ুতে সম্পূর্ণরূপে দহন করলে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে তাপন মূল্য বলে। কোনো একটা জ্বালানির 1 কেজি উঠাও, তাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট দরকারি পরিমাণ অক্সিজেনের সাপ্লাই দাও এবং জ্বালাও, সেই 1 কেজি জ্বালানিকে জ্বালানোর পরে যত পরিমাণ তাপশক্তি নির্গত হচ্ছে আমরা পাচ্ছি, তাকেই বলা হয়েছে ওই জ্বালানির তাপন মূল্য বা জ্বালানি মূল্য, যাকে মাপার জন্য এসআই একক কী রাখা হয়েছে? জুল পার কেজি। যদিও এটা আমরা ব্যবহার করি না, তোমাদের বইয়ে দেওয়া আছে এর মান অনেক বড় হওয়ায় জুল পার কেজিতে এর মানটা অনেক বড় আসে, তাই জন্যে তোমাদের বই কিলো ক্যালোরি পার কেজি এককটা ব্যবহার করা হয়েছে। একটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে পেট্রোল, এলপিজি, হাইড্রোজেন। তোমাদের বইয়ে আরও ছিল জ্বালানি, আমি এই 3টাকেই সিলেক্ট করলাম কারণ 3টা বহুল প্রচলিত। পেট্রোল ভালো করেই জানো, আমরা যানবাহনের মধ্যে নিত্য নিয়মিত ব্যবহার করে থাকি। তার তাপন মূল্য কিলো ক্যালোরি পার কেজিতে দিয়েছে মোটামুটি 10 × 10⁻³ গ্রাফ অনুযায়ী এই 10 এবং 10⁻³ গুণ করে তোমাকে লিখতে হবে। অর্থাৎ পেট্রোলের জ্বালানি মূল্য তুমি বলবে 10 × 10⁻³ কিলো ক্যালোরি পার কেজি। এলপিজি এর বলবে 15 × 10⁻³ কিলো ক্যালোরি পার কেজি। আর হাইড্রোজেনে তোমাকে বলতে হবে 35 × 10⁻³ কিলো ক্যালোরি পার কেজি। স্বভাবতই আমরা লেখচিত্র থেকে বুঝতে পারছি হাইড্রোজেনের তাপন মূল্য অনেকটাই বেশি, এই জন্য রকেটের জ্বালানি হিসাবে আমরা হাইড্রোজেনকেই ব্যবহার করি, অ্যাকচুয়ালি তরল হাইড্রোজেনকে ব্যবহার করি। এলপিজি কোথায় ব্যবহার করে? আমাদের গৃহস্থলী রান্নাবান্না করার জন্য আমরা এলপিজি ব্যবহার করে থাকি। এলপিজি তাপন মূল্য আবার কাঠকয়লা থেকে অনেকটাই বেশি হয়, এই জন্য আমরা বাড়িতে এখন এলপিজি ব্যবহার করি। আগে মানুষ রান্নাবান্না করার জন্য কাঠকয়লা বাড়িতে ব্যবহার করতো। আচ্ছা, জ্বালানির মধ্যে একটা স্পেশাল টাইপ জীবাশ্ম জ্বালানি কাকে বলে? কোনো মৃত প্রাণী বা উদ্ভিদ দেহ বিয়োজিত হয়ে, বিয়োজন মানে কোনো একটা প্রাণী বা উদ্ভিদ দেহ তো বিভিন্ন ধরনের কোষ কলা দিয়ে তৈরি, সেই কোষ কলার মধ্যে অনেক কমপ্লেক্স, অনেক যৌগ আছে, যাকে ভেঙে বিয়োজকরা সরল রূপে পরিণত করে দেয়, এবং সেই সরল রূপটা যখন বছরের পর বছর মাটির তলায় উচ্চ চাপে আর তাপে থাকে, সেটা জ্বালানিতে পরিণত হয়ে যায়। এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে, এই জ্বালানির মধ্যে শক্তিটা আসে কোথা থেকে? আমরা ভালো করে জানি, একটা উদ্ভিদ হোক কি একটা প্রাণী হোক, যখন সে জীবন্ত ছিল তার দেহের মধ্যে খাদ্যের দরকার ছিল। যদি উদ্ভিদ হয়ে থাকে তো সে সৌরশক্তিকে কাজে লাগিয়ে নিজের দেহের মধ্যে গ্লুকোজ রূপে খাদ্য তৈরি করেছে। সে যদি প্রাণী হয়ে থাকে, হয় সে অন্য কোনো প্রাণীকে খেয়েছে, নয়তো কোনো উদ্ভিদকে খেয়ে নিজের দেহের মধ্যে শক্তি সঞ্চয় করে রেখেছিল। সেই শক্তিটা রাসায়নিক শক্তিরূপে তার দেহে সঞ্চিত ছিল। সেই প্রাণী বা উদ্ভিদ যখন মারা গিয়েছে, মাটির তলায় চাপা পড়েছে, সেই রাসায়নিক শক্তিটাই চাপা পড়েছিল তার মধ্যে, যা কিনা জ্বালানির মধ্যে সঞ্চিত থাকে। পরবর্তীতে যখন আমরা জ্বালানিকে জ্বালাই, সেই রাসায়নিক শক্তি তাপ শক্তি রূপে বেরিয়ে আসে জ্বালানি থেকে।
আচ্ছা, জীবাশ্ম জ্বালানি প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে: কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস। আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির ফলাফল আমরা ভালো করেই জানি ভারতের জনসংখ্যা কী হারে বৃদ্ধি পাচ্ছে। তার ফলাফল কি হতে পারে? নাম্বার 1, বাসস্থান বৃদ্ধি করতে হবে আমাদের, খাদ্যের যোগান বৃদ্ধি করতে হবে, কলকারখানা বৃদ্ধি করতে হবে, যানবাহনের বৃদ্ধি করতে হবে। আর এই 4টাকেই পূরণ করার জন্যে শক্তির চাহিদা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। তাই শক্তির চাহিদা যত বৃদ্ধি পাচ্ছে, শক্তির সংরক্ষণটা খুব দরকার। কারণ এই যে জীবাশ্ম জ্বালানি আমরা ব্যবহার করছি, এই জীবাশ্ম জ্বালানি অপরন্ত নয়, এরা সুদূর ভবিষ্যতে হারিয়ে যেতে পারে, শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এদের সংরক্ষণ করা অনেক দরকার। আচ্ছা, তাপবিদ্যুৎ কেন্দ্রে কি হয়? তাপবিদ্যুৎ কেন্দ্রে যদি আমরা অ্যান্থ্রাসাইট কয়লা ব্যবহার না করে পিট কয়লা বা লিগনাইট কয়লা ব্যবহার করে ফেলি, তার থেকে কি হতে পারে? নিম্নমানের কয়লা ব্যবহারে অদ্রাব্য অশক্তি থিতিয়ে পড়ে বয়লারের ক্ষতি হবে, আবার কম মানের শক্তি উৎপাদিত হবে। আমরা জানি যত পরিমাণ শক্তি ওর মধ্যে সঞ্চিত আছে, সেই তত পরিমাণ শক্তি তো বেরিয়ে আসবে। তো ওর মধ্যে থাকা শক্তির পরিমাণ যদি কম থাকে, বেরিয়ে আসা শক্তির পরিমাণও কম হবে। এই জন্যে তাপবিদ্যুৎ কেন্দ্রে আমাদের দেখা উচিত যেন অ্যান্থ্রাসাইট টাইপের কয়লাই আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, কোল ওয়াশিং কাকে বলে? কয়লায় থাকা অশুদ্ধি দূর করে নিম্নমান থেকে উচ্চমানের কয়লা সৃষ্টি করা হয়, যার থেকে কম ধোঁয়া ও ছাই উৎপন্ন হয়। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, কম ধোঁয়া ও কম ছাই উৎপন্ন করার পদ্ধতি হচ্ছে কোল ওয়াশিং। বর্তমানে ভারতে 17টি কোল ওয়াশারই চালু আছে। অয়েল স্পিল কথার অর্থ কী আছে? যখন এক দেশ থেকে অন্য দেশে বা মহাদেশে পেট্রোলিয়াম নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় জাহাজে করে, তখন অনেক সময় জাহাজে ছিদ্র থাকার জন্য সেখান থেকে তেল বেরিয়ে এসে জলে মিশে যায়, যা জলকে দূষিত করে। সামুদ্রিক প্রাণী এর ফলে শ্বাসকার্যের সমস্যা হয়, কারণ তেল যখন জলের সাথে মিশ্রিত হয়ে যায় সেখানে অক্সিজেনের পরিমাণ কিছুটা কমে যায়। এর ফলে সামুদ্রিক প্রাণীর শ্বাসকার্যের সমস্যা হয়। আবার সমুদ্রের নিচে যেহেতু জলের উপরে তেলের স্তর আছে, সূর্যালোক পৌঁছাতে পারে না। সূর্যালোক না পৌঁছাতে পারার জন্যে সমুদ্রের তলায় থাকা ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়। আদর্শ জ্বালানি বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। কোন কোন জ্বালানিকে আমরা আদর্শ জ্বালানি বলতে পারি? নাম্বার 1, যেই সব জ্বালানি সহজলভ্য হবে, অর্থাৎ তার ভাণ্ডার অনেকটাই বেশি আছে। নাম্বার 2, সস্তা হবে, যেন সবাই অ্যাফোর্ড করতে পারে, সহজে কিনতে পারে। নাম্বার 3, কম দূষণ ঘটাবে, যাকে জ্বালালে দূষণের মাত্রা অনেক বেশি হবে না, রেসিডিউয়ের মাত্রা মানে পড়ে থাকা অদ্রাব্য বস্তুর মাত্রা অনেক বেশি হবে না। নাম্বার 4, প্রজ্বলন বিন্দু সাধারণ তাপমাত্রা থেকে বেশি হতে হবে। ঘরের তাপমাত্রা থেকে প্রজ্বলন বিন্দু অবশ্যই বেশি হতে হবে, নাহলে ঘরে এনে জ্বালানি রেখে দিলে সেটা অটোমেটিক জ্বলে উঠবে। এমন জ্বালানিকে আদর্শ জ্বালানি বলা যেতে পারে না। নাম্বার 5, একেবারে অতিরিক্ত পরিমাণ জ্বালানি যাতে জ্বলে না ওঠে। জ্বালানি অল্প পরিমাণ জ্বালিয়ে দিলে যাতে সম্পূর্ণ জ্বালানি একবারে জ্বলে না যায়, সেটাও দেখতে হবে। এমন একটা আদর্শ জ্বালানি উদাহরণ হলো সিএনজি বা প্রাকৃতিক গ্যাস।